দর্শক আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টক উইথ তামান্না দ্য কমেন্টেটরের এই আয়োজনে। আর তামান্না সিদ্দিকী আছি আপনাদের সাথে এবং আজকের এই আয়োজনটিতে আমরা কি কি প্রসঙ্গে কথা বলবো ইতিমধ্যেই যারা আসলে আমাদের পেজটা ফলো করেন তারা জানেন যে সাকিব আল হাসান তিনি অবসরে ঘোষণা দিয়েছেন। সেই সাথে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি। প্রথম টেস্ট ম্যাচে আমাদের একটা বিশাল পরাজয় ছিল। আর একই সাথে বাংলাদেশ নারী দল তারা ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। আগামী ৩রা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ নারীদের, সেখানে অংশগ্রহণের জন্য। তো সকল প্রসঙ্গ নিয়ে আমরা একটু একটু করে কথা বলার চেষ্টা করব। আর সেই কথা বলার জন্য বা এই যে কথা চালানোর জন্য আজকে আমরা যথারীতি আমাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় ব্যক্তি এবং আমার গুরু, আমি সবসময় গুরু হিসেবেই আসলে তাকে ডাকি। যদিও সবার সামনে একটু ভাই ভাই বলি, কিন্তু আসলে উনি আমার গুরু, আমার হাতে খড়ি তার কাছ থেকে। শামসুল ভাই, শামসুল ইসলাম, আমাদের সকলের পরিচিত স্পোর্টস কমেন্টেটর এবং অ্যানালিস্ট। শামসুল ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ তামান্না, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন আশা করি। আমি কিন্তু ভালো নেই, হ্যাঁ, এই কথাটা দিয়ে শুরু করি, যে কারণ জ্বর চলছে, যেহেতু ওয়েদার চেঞ্জ একটা বিষয়, তো সেই ওয়েদার চেঞ্জের কারণে আসলে জ্বরের মধ্যে আছি। পাশাপাশি একটু জ্বর ঠোসা উঠে কথা বলতেও আমার একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও আজকে আসলে একদিনে এত কিছু বিষয় দেখেছি বা ঘটছে ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে, তখন মনে হলো যে একটু কথা না বললেই নয়, যে একটু কথা বলি। আমাদের যারা দর্শক আছে আমাদের পেজের, তারাও আসলে চান, এবং অনেক দর্শক, আমরা যে গত লাইভটা করেছিলাম বা মাঝখানে একটি আমাদের লাইভ ছিল বা আমাদের একটা ভিডিও ছিল, তো সেই জায়গা থেকে আমাদের কাছে প্রশ্ন ছিল বা কথা ছিল যে বাংলাদেশ হারার পর আমরা কেন কোনো লাইভে আসলাম না, কেন কোনো কিছু নিয়ে কথা বললাম না, এরকম একটি প্রশ্ন এসেছে। তো সেই প্রসঙ্গটা একটু বলে, যে বলছিলাম যে অসুস্থতা, সেটার কারণে আসলে এটা সম্ভব হয়নি। তো আজকে মনে হলো যে না আসলে একেবারেই মানে অন্যায় হয়ে যায় আমাদের দর্শকদের জন্য। সেই জায়গা থেকে যুক্ত হওয়া। শামসুলের প্রথম যে বিষয়টা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে যে আগামীকাল তো আসলে দ্বিতীয় টেস্ট আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার। প্রথম টেস্টে 280 রানের একটা বড় ব্যবধানের পরাজয় বাংলাদেশের। আমরা ফলোঅনেও করতে পারতাম, কিন্তু সেই জায়গাটা হয়তো ভারত আমাদেরকে দেয়নি বা তারা ইচ্ছাকৃতভাবে সেটাকে স্কিপ করে গেছে। তো সেটা আমাদের হয়নি, কিন্তু হতেই পারতো, মানে আমাদের যেরকম পারফরমেন্স ছিল সেটা হতেই পারতো। আর সেখান থেকে হুট করে আজকে একেবারে যেন বোমা ফাটানোর মতো একটা ঘটনা, যে সাকিব আল হাসান তিনি ঘোষণা দিলেন যে তিনি অবসরে যাচ্ছেন বা যাবেন। এবং শুধু যে টেস্ট আর টি-20 তা না, তিনি কিন্তু বলেছেন যে ওয়ানডে থেকেও তিনি কিন্তু অবসরের একটা ঘোষণার বা সম্ভাবনার কথাও বলেছেন। তো সবকিছু মিলিয়ে কোন কথায় আপনি প্রথমে যুক্ত হবেন, সাকিব প্রসঙ্গ নাকি টেস্ট প্রসঙ্গ বাংলাদেশের? না, আমি আমি ধারাবাহিকভাবে বলি। আমি প্রথমে টেস্ট প্রসঙ্গটাই বলি যে প্রথম টেস্টটা ডেফিনেটলি আমাদের খারাপ গিয়েছে। চেন্নাই আমরা টস জিতেছিলাম, বোলিং নিয়েছিলাম, ওভারকাস্ট কন্ডিশনস ছিল, ভালো স্টার্ট করার পর সেই মোমেন্টাম ক্যারি করতে পারেনি। প্রথম দিনের লাস্ট সেশনটা অশ্বিন জাদেজা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, সাথে ম্যাচটাও কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমাদেরকে ফলো অনে চাইলেই ফেলতে পারতো, কিন্তু মডার্ন ডে টেস্ট ম্যাচ ক্রিকেটে কোনো দলই আর ইদানিংকালে ফলো অন করাচ্ছে না। এবং ফলো অন না করানোর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে তারা সেকেন্ড ইনিংসে অনুকূল পরিবেশে ব্যাট করার সুযোগটা নিয়েছিল এবং 515 রানের একটা হিউজ টার্গেট ফোর্থ ইনিংসে আমাদের সামনে ছুঁড়ে দেয়। এবং ডে 3 শেষ ভাগ কিংবা ডে 4 এর পুরোটা সময় আমরা যে খেলা দেখেছি, পিচ খানিকটা অস্বস্তিকর হয়ে যাচ্ছিল ব্যাটারদের জন্য, এবং সেইখানে প্রতিপক্ষ ভারতীয় বোলাররা সুবিধা নিয়েছে, আমাদের ব্যাটাররা ফেল করেছে এক্সিকিউট করতে। এবং টেস্ট ম্যাচের জন্য যে একটা টিপিক্যাল মেজাজ দরকার, ধৈর্যশীল অ্যাপ্রোচ দরকার, এক্সপার্ট ডিফেন্সিভ মোড দরকার, এক্সট্রা এলিগেন্ট ডিফেন্সিভ অ্যাটিটিউড দরকার, সেইটা আসলে ঘাটতি আছে, কমতি আছে। এবং সেই জায়গায় দারুণ আত্মবিশ্বাসের অভাব রয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনে। আপনি যদি লক্ষ্য করেন, মুশফিক, সাকিব ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছেন, লিটন ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছেন, মিরাজ মারতে গিয়ে আউট হয়েছে, শান্ত মারতে গিয়ে ফাইনালি আউট হলো। সো এটা ক্লিয়ার পিকচার যে ওইখানে দীর্ঘক্ষণ ঝুলে থাকবো, এই আত্মবিশ্বাসটা ব্যাটাররা খুঁজে পাচ্ছিলেন না। ফলে একটা পর্যায়ে গিয়ে রাশ শট খেলে উইকেটটা দিয়ে আসতে হয়েছে। এবং ভোজবাজির মতো ডে 4
প্রথম সেশনের দ্বিতীয় ঘন্টায় উইকেট পড়ে গেছে, আমরা পুরো একটা সেশনও চতুর্থ দিনে খেলতে পারিনি। অনেকে বলছিল ডে 4 খেলাটা এসছে, এই বা কত বাংলাদেশের এই টিমের জন্য। হ্যাঁ, আমাদের আশা প্রত্যাশা বেড়েছিল পাকিস্তান সফরে খুব ভালো একটা সাকসেস পাওয়ার কারণে, এবং আমরা তো সবাই জানি যে ক্রিকেটে ফর্ম ম্যাটার করে। তো সেই ফর্মের জায়গায় আমাদের পেস বোলিং ইউনিট এই মুহূর্তে অন্যতম সেরা ছন্দে আছে। দেন এগেইন আমাদের ব্যাটিং ইউনিটটাও পাকিস্তানে খুব ভালো করেছে। অ্যাজ এ টিম কম্বাইন্ড পারফরমেন্সে আমরা দুটো ম্যাচ প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে জিতেছি, তাও ওদের মাটিতে, অ্যান্ড হোয়াইট ওয়াশ করেছি প্রথম সিরিজ জেতা। অনেকগুলো প্রথমের সাক্ষী ওই সিরিজটা। তো ওইখান থেকে আমাদের আসলে কনফিডেন্স লেভেলটা, বা আপনি বলতে পারেন ভক্ত সমর্থক প্রত্যাশা বেড়ে গিয়েছিল। দেন আমরা চেন্নাইয়ের পরাজয়টাকে স্বাভাবিকভাবেই নিলাম। এখন প্রশ্ন হচ্ছে আগামীকালের কানপুর টেস্ট নিয়ে। কানপুর টেস্টে কয়েকটা ইস্যুস, একটা হচ্ছে হাই ওয়েল ডিফাইন্ড সিকিউরিটির মধ্যে বাংলাদেশ টিম আছে। এখানে একটা থ্রেট আছে, টেরোরিজম থ্রেট, যে ম্যাচ হতে দেবে না, ম্যাচ পন্ড করে দেবে, উগ্র মৌলবাদী স্থানীয় গোষ্ঠী, তারা এই ধরনের হুমকি কিন্তু সিরিজ শুরুর আগ থেকে দিয়ে আসছিল, এবং সেটার আলামত চারপাশে পাওয়া যাচ্ছে, সেজন্য এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। তো এইটা কিন্তু মনোজগতে খেলোয়াড়দের মনের মধ্যে একটা প্রভাব ফেলবেই, কেননা আমাদের এই টেস্ট টিম নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা শিকার হয়েছিল, টেস্ট বাতিল রেখে চলে আসতে হয়েছিল। এরকম তীক্ষ্ণ অভিজ্ঞতা আমাদেরও হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেরোরিজম হয়, কারণ এই ক্রিকেট ইভেন্টে যদি টেরোরিজম কাণ্ড ঘটানো যায়, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচারণা পাওয়া যায়, তাদের মিশন সাকসেস হয়। তো ওই জন্য এরা টার্গেট করে। ওইটা একটা ইস্যুজ আমার সামনে মনে হচ্ছে ব্যাক অফ মাইন্ড কাজ করতে পারে খেলোয়াড়দের। স্বাভাবিক ক্রীড়া নৈপুণ্য এখান থেকে কতটা বেরিয়ে আসবে, আই এম স্টিল ইন এ ডাউট। ওয়েদার থ্রেট আছে কানপুরে, বৃষ্টির আনাগোনা হচ্ছে, এমনও বৃষ্টির আনাগোনা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে 5 দিনের ম্যাচ বৃষ্টিতে হয়তো 2 দিন 3 দিন কেড়ে নেয় কিনা, ম্যাচে নিষ্ফল ড্রয়ের ফলাফল এনে দেয় কিনা ভারত বাংলাদেশের সামনে, এরকম কথা হচ্ছে। সেকেন্ড থিং ইজ দ্যাট ইন্ডিয়া খুবই সিরিয়াসলি নিয়েছে প্রত্যেকটা ম্যাচকে, বিকজ এগুলো সবই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখানে ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চকে পরখ করবে, একটু নতুনদের সুযোগ দিবে, পরীক্ষা নিরীক্ষা করবে, এই চান্সের মধ্যেই ওরা যেতে চায় না, বিকজ দে আর হাইলি প্রফেশনাল সাইড অ্যান্ড ইচ অফ দ্য ম্যাচেস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলকে আরো সমৃদ্ধ করা। পরবর্তীতে ইন্ডিয়ার নিউজিল্যান্ড মিশন রয়েছে, ঘরের মাঠে 3টা টেস্ট, দেন বিগ সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া টেস্ট। তো ওই সবগুলো টেস্ট জিতেই তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলাটা ওরাও নিশ্চিত করতে চায়। বাংলাদেশের কাছে পচা শামুকে পাক কেটে কোন পয়েন্টই ওরা খোঁয়াতে চায় না, তাই দে আর ভেরি সিরিয়াস ফ্রম দ্য ভেরি বিগিনিং। এই ম্যাচটাকে ইন্ডিয়া খুব সিরিয়াসলি নিচ্ছে। আমরা কি করব? জাস্ট নর্মাল প্ল্যান করা উচিত। ক্রিকেটের যে প্রথাগত নিয়ম কানুন আছে টেস্ট ম্যাচের জন্য, সেইগুলো ফলো করা উচিত, প্রসেসটা মেনটেন করে একটা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারলে দেন আমরা এইখান থেকে ভালো কিছু প্রত্যাশা করছি। শামসুল ভাই, এখানে একটা জিনিস একটু যদি বলি, আমরা আসলে ওয়েদারের কথা আপনি বলছিলেন, কিন্তু আমি যদি একটু পিচের কথা আপনার কাছ থেকে জানতে চাই। আমরা হচ্ছে যখন চেন্নাই টেস্ট যখন হলো চিদম্বরম স্টেডিয়ামে, আমরা বলছিলাম যে মূলত সেই স্টেডিয়ামটা ছিল স্পিন নির্ভর, কিন্তু তারপরে আমরা দেখেছি যে পেসাররাও খুব ভালো পারফর্ম করেছেন। তো এই জায়গা থেকে কানপুর টেস্টে কানপুরের হচ্ছে পিচটা কেমন হতে পারে বলে মনে হচ্ছে? দেখেন, কানপুর থেকে ঢাকা অনেক দূর, তাই না? সরাসরি তো পিচ দেখা। এখন আপনার আমার উৎস কি? গণমাধ্যম, এবং এক্ষেত্রে অথেন্টিক গণমাধ্যম। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর অনেক গণমাধ্যমের মতো করে বুঝে না বুঝে একটা কিছু রিপোর্ট করে দেয়। আমি সেগুলো ফলো করি না। আমি চিন্তা করি যে ক্রিকেটের নির্ভরযোগ্য যে গ্লোবাল গণমাধ্যমগুলো আছে তারা কি বলছে রিগার্ডিং পিচ, এবং প্রথাগতভাবে কানপুরের পিচের নেচারটা কি। তো এখানে স্পিনিং ট্র্যাক হয়, আমরা জানি প্রথাগতভাবে। এখন ভারত ঠিক পিচ নিয়ে হোম টিম না খেলে, এটা খেলার অধিকার আছে, এবং খেলাটা অবৈধও কিছু না। এটা পার্ট অফ স্ট্র্যাটেজি, এন্ড ইউ ক্যান মেক ইট অ্যাজ পার ইয়োর ডিজাইন। এবং প্রতিপক্ষকে পিচ দিয়ে ঘায়েল করবেন, খেলোয়াড় দিয়ে ঘায়েল করবেন, মাঠের ক্রিকেটে, মাঠের বাইরের ক্রিকেটে সব জায়গায় দুমড়ে মুচড়ে দেবেন, এটাই প্রতিদ্বন্দ্বিতা। এটা খারাপ ভাবে নেওয়ারও কিছু নাই। অস্ট্রেলিয়া গেলে কঠিন স্লেজিং এর শিকার হতে হয়েছে প্রত্যেকটি দলকে। এখন আমার দেশে এসে অস্ট্রেলিয়াকে যদি আমি স্লেজিং করি, এটা অপরাধ হবে, হওয়া উচিত না। এখন শোনেন, পিচ আমার ধারণা যে এখানে চেন্নাই থেকেও স্পিনিং ট্র্যাক হবে, হয়তো
ডে 2 সেকেন্ড ভাগ থেকেই স্পিন ধরবে এখানে, এরকম হতে পারে, এরকম গুঞ্জন শুনছি। সেক্ষেত্রে ফরমেশনটা বদলে যাবে, 2 সিমার্স 3 স্পিনার্স এরকম মানে ফরমেশন বোলিং ইউনিটে উভয় দলের তরফ থেকে আমরা দেখতে পারি। এটা দেখা খুবই সম্ভব। প্রবাবলি বুমরাকে ওরা রেস্ট দিচ্ছে কানপুর টেস্টে, কেননা ইন্ডিয়ার সামনে বেশ কিছু হাইলি চ্যালেঞ্জিং সিরিজেস রয়েছে। বুমরার মতো কি বোলারটাকে তারা একটু রেস্ট দিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য আরো অ্যাভেলেবল করবে তরতাজা করে। ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চও ইকুয়ালি স্ট্রং। সো আসলে আমাদেরকে নিজেদের যে সামর্থ্যটুকু আছে সেটা খেলতে হবে, পাশাপাশি আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে, যেমন আমরা পাকিস্তানে আরেকটু ওয়েল ম্যাচিউরড সেন্সিবল কোয়ালিটি ক্রিকেট খেলেছিলাম, ওইরকম কিছু আমাদেরকে এখানেও খেলতে হবে যদি আমরা ম্যাচ জিততে চাই, ইভেন ড্রও করতে চাই। আর হেরে যাওয়া তো সহজ, কিন্তু ম্যাচে আমি চাচ্ছি যে ডে 5-এ যাক, অ্যাটলিস্ট পঞ্চম দিনের 2টো সেশন খেলা হোক, অনেকটা সময় জুড়ে মনে হোক যে এনিবডিজ গেম, দেন এইটা একটা মানে উপভোগ্য ম্যাচ হবে। সেই জায়গায় যেতে পারলে আমি আই উইল বি হ্যাপি। আসলে আমার মনে হয় যে প্রথম টেস্টেও আমরা এটাই আসলে প্রত্যাশা করছিলাম, যে যেভাবে করে আমরা দেখেছি হাসান মাহমুদের বোলিং, দুর্দান্ত বোলিং ছিল প্রথম ইনিংসে, এবং তারপরে যখন আসলে ফোর্থ ডেতে আমরা গেলাম, আমাদের হাতে উইকেট ছিল এবং ম্যাচটা জিতবো এই প্রত্যাশা আসলে বা এই বিষয়টা কিন্তু কারোর মাথাতেই ছিল না। সকলে ভেবেছিল হাতে যেহেতু উইকেট রয়েছে আমরা হয়তো দিনটা পার করব, পঞ্চম দিনে হয়তো খেলাটা নিতে পারবো। একটি বিষয় এসেছে প্রথম টেস্টের পরে, সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে কথা উঠেছিল যে পারফরমেন্স ওয়াইজ তার কাছ থেকে কিছু পাওয়া যাচ্ছে না। বোলিং এও তিনি সেভাবে করে যে খুব ভালো কিছু করেছেন সেটাও না, ব্যাটিং এও না। পাশাপাশি অন্যান্য ব্যাটারদের কথাও এসেছে, তারাও যে খুব ভালো পারফর্ম করেছে সেটা না। তো সেই জায়গা থেকে দ্বিতীয় টেস্টে আমাদের দলে কোনো পরিবর্তন ভাবছে কিনা দল, বা আপনার মনে হচ্ছে কিনা পরিবর্তন দরকার কিনা, এক্ষেত্রে সাকিবকে যদি আমরা আসলে মানে না নেওয়া হয় বা বসানো হয়, আমরা জানি যে তিনি আসলে শারীরিক একটু সমস্যাতেও আছেন, চোখের সমস্যায় ভুগছেন। তো সেই জায়গা থেকে যদি বসিয়ে জাকির আলীকে ধরলাম যে ব্যাটিং এ আনা হলো, কিংবা তাইজুলকে বোলিং এর জন্য নেওয়া হলো, কোনটা আসলে বেটার অপশন হতে পারে আমাদের জন্য, বা এরকম কিছু ঘটবে কিনা আদৌ? না ঘটবে, কিছু চেঞ্জেস হবে, এক বা একাধিক চেঞ্জেস হতে পারে কানপুরে আগামীকালের টেস্টে। দেখেন, প্রথমত পেস কম্বিনেশন যদি দুজন পেসার রাখতে হয় তাহলে উইল সিট ডাউন, কাকে আমরা বাদ দেব? গত ম্যাচে আমাদের ছিল তাসকিন, আমাদের ছিল হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বিজনেস এই তিনজন পেসারই কিন্তু ইম্প্যাক্ট রেখেছে। তাসকিন উইকেটের মধ্যে ছিল, হাসান মাহমুদ তো অনবদ্য টানা 2 ম্যাচে 5th উইকেট পাওয়া একজন বোলার, ফর্মের তুঙ্গে, তাকে নিশ্চয়ই আপনি ড্রপ করবেন না। সেক্ষেত্রে আমার মনে হয় যদি দুজন পেসার নিতেই হয়, তাসকিন অ্যান্ড হাসান মাহমুদ উইল বি ফার্স্ট চয়েস অ্যাহেড অফ রানা। আর তিনজন স্টিমার খেলাতে সেম তিনজনই থাকবে, চান্স খুব কম। একজন বাড়তি স্পিনার যদি নিতে হয়, ডেফিনেটলি তাইজুলের নামটা সবার আগে চলে আসবে, সিন্স হি ইজ আওয়ার স্পেশালাইজড টেস্ট স্পিনার। রিজার্ভ বেঞ্চে বসে আছেন বেশ কিছু টেস্ট ধরে, পাকিস্তান সিরিজের 2টো টেস্ট, এখানে একটা, গত 3টে টেস্টে তাকে আমরা দেখছি না। তাইজুল একাদশে ফিরছেন, এটাও অনেকটাই নিশ্চিত। এখন কোশ্চেন হচ্ছে, এক সাকিব সরে যাওয়া মানে কিন্তু দুজন খেলোয়াড়ের ঘাটতি, তাহলে এটা আসলে কে পোষাবে? প্রশ্ন হলো, টপ অর্ডারে যে সিকোয়েন্সটা আমাদের আছে, জাকির সাদমান দুজনে বাঁহাতি, তারপর 3 নম্বরে শান্ত বাঁহাতি, 4 নম্বরে মুমিনুল বাঁহাতি। প্রত্যেকটা বিশেষজ্ঞ, ইভেন আমি নিজেও বলতে চাই, এইখানে সামহাও একজন ডানহাতির ইনটিউশন খুব দরকার। অতিরিক্ত বাঁহাতি হয়ে গেছে আমাদের টেস্টে। এখন সাকিব যদি সামহাও না থাকে, তার জায়গায় যদি তাইজুল আসে অ্যাজ এ স্পিন বোলার, তিনিও বাঁ হাতে ব্যাট করেন, তাকে দিয়ে আমরা 8 নম্বরেই ব্যাট করালাম সাপোজ। তাইজুল এর আগেও 8 নম্বরে অনেকবার ব্যাট করেছে। তো আমার মনে হয় না যে এখানে সাকিবের অনুপস্থিতিতে আরেকজন ব্যাটার বাড়াতে হবে। হ্যাঁ, যদি আমরা স্টিমার কমিয়ে 3জন স্পিনার নিতে পারি, তাহলে মিরাজের সাথে তাইজুল এবং সাথে আমাদের নাইম হাসান যে অফ ব্রেক বোলার, আরো একজন স্পিনিং অপশনস আমাদের রিজার্ভ বেঞ্চে আছে, সাকিবকে হয়তো বিবেচনা করা হবে না আগামীকালের টেস্টে। সেক্ষেত্রে আমাদের তো 3জন স্পেশালাইজড স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে আমি 3জনকেই দেখতে পাচ্ছি। তখন কিন্তু আপনি একজন বাড়তি আর ব্যাটার নিতে পারবেন না।
অর্থাৎ একজন বাড়তি ব্যাটার কম। আমি একটু এখানে শামসুল ভাই একটু করি যে আমরা আসলে যে ব্যাটারদের নিতে পারছি না বা বলছি যে ব্যাটার নেওয়ার সুযোগ থাকছে না, কিন্তু আমাদের তো ব্যাটিং এরই দুর্বলতাটা বেশি প্রকট হয়ে দেখা দিচ্ছে যে ব্যাটারদের পারফরমেন্স আমরা সেভাবে পাচ্ছি না। এই জায়গায় যে ওপেনিং এ আমরা দেখেছি যে জাকির খেলেছেন, তো সেখানে হচ্ছে জাকির আলীকে ইনক্লুড করা যায় কিনা বা তাকে বসিয়ে এরকম করা যায় কিনা, এরকম কোনো সুযোগ আছে কিনা? না, টেস্ট ম্যাচ একটা খুব বিশেষায়িত জায়গা, তো ওইখানে ওপেনিং পজিশনে গ্যাম্বলিং করার সুযোগ নেই। একজন বিশুদ্ধ ওপেনার, স্পেশালাইজড ওপেনার দিয়েই সেই জায়গাটা ফিল আপ করতে হবে। এখন সাদমানকে বসাবেন না জাকিরকে, কাকে আসলে আপনি বসিয়ে মাহমুদুল হাসান জয়কে দিতে চান? জয় আবার ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে ম্যাচ খেলেনি, ইন্ডিয়া সিরিজেও প্রথম ম্যাচটা মিস করেছে। হুট করে এসে তিনি কতটা কোপ আপ করতে পারবেন, নাকি সেম ফরমেশন রাখবে টিম ম্যানেজমেন্ট, এটা আমি আসলে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কারণ জাকির সাদমান দুজনে আবার ইন্ডিয়ার এই সিরিজের লাস্ট ইনিংসটা একটা ৬২ রানের উদ্বোধনী জুটি দিয়ে দুজনেরই যে ব্যাটিং সক্ষমতা আছে সেটার আভাস দিচ্ছিলেন। সো ওপেনিং স্লটে আমার দৃষ্টিতে মনে হচ্ছে না কোনো চেঞ্জ হবে কালকে। সেক্ষেত্রে মাহমুদুল হাসান জয়ের সুযোগ পাওয়াটা অনিশ্চিত। তারপরে জাকির আলীর কোনো সুযোগ আছে কিনা মিডল অর্ডারে নিতে হবে। সে মিডল অর্ডারে নিলে তো জায়গা হচ্ছে না, আপনার তো ৩ জন স্পিনারও আবার কনফার্ম করতে হবে। আচ্ছা, যদি তিনজন সিমার রাখেন, আর তাহলে স্পিনার তো লাগবে, সেক্ষেত্রে মিরাজের সাথে আরেকজন স্পিনার কে? তাহলে সাকিবের রিপ্লেসমেন্ট তাইজুল, আমাদের একজন অলরাউন্ডারকে মিস করে একজন বিশুদ্ধ বোলার নিতে হবে, ওইটুকু স্যাক্রিফাইস করতে হচ্ছে। এখন যদি ৩ জনের জায়গায় ২ জন সিমার খেলায় ৩ জন স্পিনার আমার যদি লাগে, তখন আবার নাইম হাসান চলে আসবে এখানে টিমে। জাকেরের সুযোগ আমি দেখছি না একাদশে। আর জাকের তো একজন বিশুদ্ধ মিডল অর্ডার ব্যাটার। টেস্ট ম্যাচ ফরম্যাটে তার কি হয়নি, এরকম একজন খেলোয়াড়কে অভিষেক করাবো কোনো গ্যাম্বলিং পজিশনে নিশ্চয়ই করাবে না টিম ম্যানেজমেন্ট, এটা উচিত হবে না। তাকে ওই ৫-৬ নম্বরের জন্যই খেলানোর সুযোগ দিতে হবে যদি অভিষেক ঘটায়। এখন প্রশ্ন হচ্ছে, মুমিনুলের লাস্ট টেস্টটা খুবই বাজে গিয়েছে, মুমিনুলের জায়গায় কোনো রিপ্লেসমেন্ট চিন্তা করবে কিনা টিম ম্যানেজমেন্ট? এখানে আবার প্রশ্ন থেকে যায়, মুমিনুল আর তাইজুল এই দুজনই হচ্ছে আমাদের টেস্ট স্কোয়াডের অন্যতম স্পেশালাইজড মেম্বার্স এন্ড অপশনস। তো ওদের টেস্ট ম্যাচ খেলার ক্ষেত্রে একটা প্রায়োরিটি দেয়া হয়, প্রায়োরিটি থাকে, এন্ড দে ডিজার্ভস ইট, বিকজ ওভার দ্য ইয়ার্স তারা টেস্টই খেলে, টেস্টে পারফর্ম করেই আলো নজর কেড়েছে। সো আমি খুব বেশি চেঞ্জেস দেখছি না। সাকিবের জায়গায় তাইজুল, আর নাহিদ রানার জায়গায় প্রবাবলি নাইম হাসান। নাইম ক্যান ব্যাট এ বিট, তাইজুল ক্যান ব্যাট অলসো এ বিট। তো এই দুজনের মিলিত ব্যাটিং শক্তি সাকিবের একজনের সমান হয়তো বা হয়ে যাবে। অফ ফর্মের সাকিবের কথা বলছি। আমরা এই যে অফ ফর্মের সাকিবের কথা যেহেতু এসেই গেল, সাকিব প্রসঙ্গে চলে যায়। বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় টেস্টটা শুরু হবে। ওয়েদার যদি ঠিকঠাক থাকে তাহলে 10টায় খেলাটা শুরু হবে। আমরা শুভ প্রত্যাশা জানাচ্ছি বাংলাদেশ দলের জন্য। আর সাকিব প্রসঙ্গে যদি আসি, যে অফ ফর্ম, এটা শুধুমাত্র এই ভারত সিরিজে না, বেশ কিছু সিরিজ ধরেই তাকে বিভিন্ন সময় এরকমটা হচ্ছেই, ব্যাটিং এ হচ্ছে না, কখনো বোলিং এ হচ্ছে না, কখনো ফিল্ডিং এও দেখা যাচ্ছে মিস হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কি আসলে এই যে আজকে হঠাৎ করে সাকিব তার অবসরের ঘোষণাটা দিলেন, এটা কি এর প্রতিফলন, নাকি তিনি নিজে থেকেই আসলে চিন্তা করেছেন যে সরে যাওয়া দরকার? এইসব বিষয়ে আসলে কোনো কিছু না, কারণ বাইরের আমরা লিগগুলোতে কিন্তু সাকিবের পারফরমেন্স দেখেছি, সেখানে কিন্তু তিনি ভালো ছন্দে খেলেছেন বা পারফর্ম করেছেন। সাকিব প্রসঙ্গে যেটা প্রথমে আমি বলবো যে সাকিব ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, ক্রিকেটার, and of course one of the best all-rounders in the history of cricket from Bangladesh. তো এটা উনি ছিলেন। রাইট নাও তার ১ নম্বর পজিশনটাও নাই, এবং তার পারফরমেন্সের ধার দিনকে দিন কমছে। ভাই, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা যার শুরু আছে তো তার শেষও আছে। তো শেষের গল্পগুলো কিন্তু আমরা দেখছি একে একে। আমাদের মাশরাফি চলে গেছে, তামিম যাওয়ার পথে, সাকিবও তো ওই পথেরই পথিক। সাকিবেরও সময় ফুরিয়ে আসছে, এটা উনি নিজের থেকে বুঝতে পেরেছেন। খুবই ভালো, এটা খুবই ভালো, এবং এরকম টাইমলি স্টার্ট হলে সেটা ভালো। আমার মনে হয় যে টি-20 থেকে বিশ্রাম না নিয়ে ওয়ানডে আর টেস্ট এই দুটো ফরম্যাটকে তিনি যদি কুইট করতেন, টি-20 খেলাটা উনি যেহেতু ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিজেও খেলবেন বিভিন্ন জায়গায়, টি-20 ফরম্যাটে বরং উনি খেলা তো এটা চালিয়ে নিতে পারতেন, আমার বিশ্বাস।
বা আরো কিছুদিন বাংলাদেশকে হয়তো এই ফরম্যাটে উনি সার্ভিস দিতে পারতেন, দ্যাট উইল বি আইডিয়াল আমার ধারণায়। তো টেস্টে নতুনদের জায়গা করে দেওয়ার সময় এসছে, সাকিবের এটা ওয়াইজ ডিসিশন। আমার মনে হয় যে সাকিব, শুধু তো সাকিব অফ ফর্মে আছে তা না, বাংলাদেশ টিমের আপনি প্রত্যেকটা প্লেয়ারকে দেখেন অ্যাজ এ টিম, কিন্তু আমরা কেউই কখনো পারফর্ম করতে ওই পারছে না। সুপারলেটিভ কনসিস্টেন্ট না। তাই যদি হতো, মুশফিক, সাকিব, তামিম এরা যেই মানের প্লেয়ার, গ্লোবাল স্ট্যান্ডার্ডে তার সমসাময়িক খেলোয়াড়রা বিরাট কোহলি, রোহিত শর্মা বা অন্যান্য যারা আছে ওয়ার্ল্ড ক্রিকেটে, তাদের সমসাময়িক খুব কমই আছে। তাদের নাম্বার অফ সেঞ্চুরিজ, তাদের অ্যাভারেজ টোটাল রানস, নাম্বার অফ ম্যাচেস আপনি যদি তুলনায় আনেন, তাহলে এরা কিন্তু ওই গ্লোবাল প্রতিদ্বন্দ্বিতা একদম ঠাঁই পাবে না। তাহলে এরা দ্বিতীয় স্তরের খেলোয়াড় গ্লোবালি চিন্তা করলে। হ্যাঁ, আমাদের দেশের হয়ে এরাই সেরা, এদেরকে কেউ বিট করে তরুণ প্রজন্মের কেউ এগিয়ে আসতে পারেনি জায়গাটা নিতে। তো ওই জায়গা থেকে আমি যেটা বলবো যে অ্যাজ এ টিম, অ্যাজ এ ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে সাকিব বাংলাদেশকে অনেক উঁচুতে তুলে ধরেছেন, কিন্তু নাউএডেজ পারফরমেন্সটা পড়তির দিকে, বোথ উইথ ব্যাট উইথ বল। বয়স বাড়ছে, কোথাও একটা সময় তো থামতেই হতো। ওয়াইজলি উনি এখানে থামার সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি স্বাগত জানাই। পরিস্থিতি ওইরকমই। তবে টি-20 ফরম্যাটেই তার আরো কিছুদিন কন্টিনিউ করার চান্স আছে, এটা আমার বিশ্বাস। এখন আমি দায়িত্ব নিয়ে বলছি। মাঝে আপনি দেখেছেন যে পাকিস্তান সিরিজ শেষে উনি কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে গিয়েছিলেন এবং সেখানে 2 ইনিংস মিলিয়ে আমি যদি ভুল না বলে 8টা উইকেটও পেয়েছিলেন। প্রশ্ন হলো যে বাংলাদেশ টিমের এই ম্যাচটা সাকিবকে খেলতে অ্যালাউ করা কতটা যৌক্তিক ছিল? সাকিব এই বয়সে এতটা ধকল নিতে পারবেন কিনা? দুটো টানা টেস্ট খেলা, তারপর গিয়ে আবার একটা 4 ডেজ ম্যাচ খেলা, ইন বিটুইন সিরিজ। অন্য সব খেলোয়াড়রা নিজেদের মধ্যে অনুশীলন করেছে, হ্যাঁ ম্যাচ প্র্যাকটিস হয়তো তার হয়েছে, কিন্তু শারীরিক যে ধকলটা গেছে, এই ধকল সামলে আবার তার সেরা পারফরমেন্সটা ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি প্রথম টেস্টে দিতে পেরেছেন কিনা, এটা নিয়ে আমার কিন্তু একটু প্রশ্ন, জিজ্ঞাসা তৈরি হয়েছে। তো ওই জায়গা থেকে এই বিষয়গুলো না খুব স্মার্টলি, স্মুথলি ক্রিকেট বোর্ডকে, টিম ম্যানেজমেন্টকে হ্যান্ডেল করতে হবে। সাকিব বললে বিশেষ সুবিধা পাবেন, আর অন্যরা সবাই মানে সাধারণের কাতারে, এইরকম না ভেবে ওই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের, সেই বৈষম্যহীন আসলে খেলার মধ্যেও দরকার। হ্যাঁ, সর্বত্র এনশিওর করতে হবে, এনশিওর। সাকিবের ডিসিশনকে আমি শ্রদ্ধা করি, বাট তিনি টেস্ট আর ওয়ানডে থেকে বিদায় নিয়ে টি-20 আরো কিছুদিন কন্টিনিউ করতে চাইলে, ইভেন 2 more years, I must welcome him. কিন্তু ইতিমধ্যে সাকিব আসলে টেস্ট আর টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, এবং আরো একটি ঘোষণা মানে আমরা পেয়েছি যে আগামী বছর তিনি ওডিআই থেকেও আসলে রিটায়ারমেন্টে যাবেন, এরকমটা তিনি জানিয়েছেন ইতিমধ্যে। শামসুল ভাই, আমাদের সাথে অনেকেই আসলে যুক্ত হয়েছেন, আমরা আসলে কথার মাঝে তাদের কথা বলার সুযোগই পাইনি। একটু যদি তাদের নামগুলো বলি, সারোয়ার জাহান মহসিন আছেন আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, আশরাফুল আনোয়ার বাঁধন রয়েছেন যাত্রাবাড়ি থেকে, ইমরান জামিল রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ আইনুল ইসলাম, ফারুক আহমেদ আছেন, আল মাকতুম ফরিদ আছেন, মোহাম্মদ ইব্রাহিম হোসেন হৃদয় রয়েছেন, আর সেই সাথে আমাদের সতীর্থ আছেন দুজন। একজন হচ্ছেন মিজানুর রহমান চঞ্চল, আমাদের চঞ্চল ভাই। তিনি বলছেন যে বৃষ্টি এই টেস্টে আমাদের হয়ে সাপোর্টিং রোল প্লে করবে, এবং পাশাপাশি জামিলুর রহমান, জামিল ভাই রয়েছেন আমাদের সাথে, এবং জামিল ভাই বলছেন যে সুন্দর আলোচনা হচ্ছে, কানপুর টেস্টে কি কৌশলে খেলতে হবে বাংলাদেশকে। এই প্রশ্নটা যদি একটু আপনি বলেন যে আসলে কি কৌশলটা নিতে হবে আমাদেরকে, যদিও আমরা টিম নিয়ে কথা বলেছি ইতিমধ্যেই। কৌশল ওইটাই যে টস যেত, সুযোগ থাকলে ব্যাটিং নাও, প্রথম সেশনে প্রথম দিনে 2টা 3টা 4টা উইকেটও যদি পড়ে যায়, পরে দেখবা দ্বিতীয় সেশন থেকে পরিবেশটা অনুকূল হয়ে যাচ্ছে ব্যাটিং এর জন্য। হাল ধরো, একটা বড় পার্টনারশিপ করো, তারপর দেখো প্রথম ইনিংসে কত বেশি রান করা যায়। অর্থাৎ সাহস নিয়ে টস জিতে ব্যাটিংই করা ভালো, 4th ইনিংসে ব্যাট করার দুঃসাহস না দেখানো উচিত এবং ভালো। ইটস মাই অপিনিয়ন, মাই স্ট্র্যাটেজি। এবং আমাদের যে বোলিং ইউনিট আছে, আমি যেভাবে চিন্তা করছি যে কন্ডিশনস যা হবে, সেখানে 2জন পেসারের সাথে 3জন স্পিনার যদি খেলার পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের বোলাররা যদি 4th ইনিংসে 3জন স্পিনার প্রতিপক্ষ ব্যাটিং লাইনের উপরে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পায়,
আর বোর্ডে যদি কিছু পুঁজি থাকে, চ্যালেঞ্জিং একটা টোটাল থাকে, তাহলে ভালো কিছু হতে পারে। তো ওইভাবে আসলে চিন্তা করা উচিত। অ্যাট এনি রেগার্ডস ফোর্থ ইনিংসে ব্যাটিং করার ঝুঁকিটা যেভাবে হোক এড়িয়ে যেতে হবে। কেন দেখেন, এই চেন্নাইও যদি আমরা টস জিতে ব্যাটিংই নিতাম, ওভারকাস্ট কন্ডিশনে কি হতো? ওভারকাস্ট কন্ডিশনের কারণে ভারতীয় বোলাররা সুবিধা পেত। আমাদের তো ভাই 149 রানে অল আউট হলাম ডে 2 তে গিয়ে, তখন তো ব্যাটিং এর জন্য অনুকূল হয়তো থাকতো না। হ্যাঁ, পারি না। আচ্ছা, টস জিতে ব্যাটিং নিয়েও না হয় 149 গুটিয়ে যেতাম, কিন্তু ওরা ব্যাটিং, আমরা যখন আবার নিজেদের সেকেন্ড ইনিংসটা শুরু করতাম, তখন আরেকটু বেটার এনভায়রনমেন্টে হয়তো ব্যাটিং করতে পারতাম, আরেকটু বেটার ব্যাটিং হতো সেকেন্ড ইনিংসে। 234 এর জায়গায় ইট কুড বি 334, দেন ব্যবধানটা আরো ন্যারোয়ার হতো, কিছু বাড়তি সময় থেকে কেড়ে নিতাম, ম্যাচটা হয়তো ডে 5 এর আরেকটা সেশন অবধি গড়িয়ে যেতে পারতো। তখন আমাদের সেই যে স্বপ্ন বিলাস, যে উই মাস্ট হ্যাভ টু কম্পিট নেক টু নেক, বা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের আবহ হোক, সেটা হয়তো তখন পূরণ হতো। এটা আমি এইভাবে চিন্তা করছি। বোদ্ধারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু দিস ইজ মাই অপিনিয়ন অ্যাজ অ্যান অ্যানালিস্ট। টস অ্যান্ড ব্যাট and go positive, go strong. আসলে আমরা কিন্তু সবসময় কিন্তু আসলে এটা বলি যে সেকেন্ড ফোর্থ ইনিংস এর ব্যাটিংটা খুবই ডিফিকাল্ট হয়। সেই জায়গা থেকে ভারতের মতো দলের সাথে আমরা গত ম্যাচটাতেও কিন্তু টসে জিতেই ছিলাম, কিন্তু নিজেরাই আসলে ফিল্ডিংটা বেছে নিয়েছি, হয়তোবা সেটা পাকিস্তান সিরিজের একটা কন্টিনিউশন আমরা এখানেও রেখেছিলাম। তো সেই জায়গা থেকে আমরা ম্যাচটা তো হেরেছি। আগামীকালে ম্যাচ রয়েছে। মুমিন আলী রয়েছেন আমাদের সাথে, ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং তিনি সাকিবকে নিয়ে লিখেছেন যে আই লাভ ক্রিকেটার সাকিব আল হাসান from the bottom of my heart, but Shakib's off-field performance has left me very disappointed. To be honest, Shakib's arrogance in person also disappointed me a lot. I always miss the legend. I don't know when Shakib's deficit will be filled. এই প্রশ্নটা যদি আমরা করি যে আসলে সত্যিকার অর্থে যে সাকিব অবসরে যাচ্ছেন, তার সেই ঘাটতিটা যেটা আমরা মাত্রই বলছিলাম টেস্টের জন্য, তিনি না থাকা মানে আমাদের একজন ব্যাটার কম, একজন বোলার কম। তো সেই জায়গাটা আসলে কাকে দিয়ে রিপ্লেস হবে, কাকে দিয়ে আসলে আমরা এই জায়গাটা মানে পরিপূর্ণ করতে পারবো? না, মিরাজি তো সেই জায়গাটা পূরণ করে দেওয়ার চেষ্টা করছেন, এবং অলরেডি সেটা প্রমাণ করেছেন তিনি যে আমি আরেকটু উপরে ব্যাট করার সুযোগ পেলে, লম্বা সময় ধরে প্রকৃত ব্যাটারদের সাথে ব্যাট করার সুযোগ পেলে উনি ইনিংস গুলো লম্বা করতে পারবেন। এই রিফ্লেকশন উনি রেখেছেন। মেন্টালি খুবই সাহসী, এনথুজিয়াস্টিক একজন ক্রিকেটার। অলরেডি 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ দলের সাথে কন্টিনিউ করছেন, সো এক্সপেরিয়েন্সও গেইন করেছেন, কিছুটা দায়িত্ব নিতে শিখেছেন। তার টিমমেটস আন্ডার 19 এর শান্ত দলের ক্যাপ্টেন, হি ইজ এ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ফর ফিউচার ক্রিকেট অফ বাংলাদেশ। সাকিবের হয়তো অ্যাজ ইট ইজ হবে না, বাট তার জায়গাটা স্পিনিং অলরাউন্ডারের জায়গাটা, সাকিবের যে জায়গাটা, সেটা মেহেদী মিরাজকে দিয়ে আমরা আপাতত পূরণ করে নিতে পারি, নো প্রবলেম হোয়াটসএভার। আমরাও আসলে সেটাই প্রত্যাশা করি। আমরা কথা বলতে বলতে অনেকটা সময় তো পার করেই ফেলেছি। ইসমাইল হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে বগুড়া থেকে, সাজ্জাদ উদাস রয়েছেন আমাদের সাথে, এবং সাজ্জাদ বলছেন যে পার্থক্যটা হচ্ছে ওরা দ্বিতীয় দিনে ব্যাট করলে 550 রান করতো, ওই অবস্থায় ওই উইকেটে। হতেই পারে, ভারতীয় ব্যাটিং লাইন আপ যে পরিমাণ শক্ত, সেখানে যে কোনো কিছুই ঘটতে পারে ভারতের জন্য। ভারতীয় দল 550 করতে পারতো দ্বিতীয় দিনে, ওকে ফাইন, করতেই পারতো। একদিনে নিশ্চয়ই 550 হতো না, এটা অ্যাবসার্ড। ওদের প্রথম ইনিংসে এরকম 550 হয়তো বা হতো, তা আমাদের 149 হতো না। আমরা অনুকূল পরিবেশে মনে হয়েছে শামসুল ভাই, একটু যদি বলি যে ভারতকে যে আমরা প্রথম ইনিংসে 347 না এরকম স্কোরটা ছিল। হ্যাঁ, সরি কথা কেটে গেছে। ভারত প্রথম ইনিংসে 376 রান ছিল ভারতের। তো সেই 376 রানটা কিন্তু আরো বড় হতেই পারতো, তাই না? তো সেইটা তো হচ্ছে একটা ভালো দিক ছিল যে 376 এ আমরা ভারতীয় ব্যাটসম্যান যারা রয়েছেন তাদেরকে আটকাতে পেরেছিলাম। না, তার মানে আমাদের বোলিং ইউনিট, দে হ্যাভ শোন দেয়ার ক্যারেক্টার উইথ নিউ বল, বোথ নিউ বল। প্রথম ইনিংসে ডে 1 ফার্স্ট সেশন বিলংস টু বাংলাদেশ, 3টা আর্লি উইকেট।
সেকেন্ড সেশনে আরো 3টা 144 রানে 6টা। তারপরে ওদের লাস্ট সেশনটা অশ্বিন জাদেজা খেললো। ডে 2 ফার্স্ট সেশন আপনার মনে থাকার কথা, বাংলাদেশি বোলার তাসকিন স্টার্টেড উইথ এ নিউ বল অ্যান্ড রীতিমতো ঝড় তুলেছে তাসকিন হাসান মাহমুদ রানা এবং ইমিডিয়েটলি মাত্র 37 রান যোগ করতে শেষ 4টা উইকেট হারিয়েছে 2 ওভারনাইট সেট ব্যাটার লাইক অশ্বিন জাদেজা সহ। তো আমাদের বোলাররা দে হ্যাভ শোন দেয়ার ক্যারেক্টার, দে হ্যাভ শোন দেয়ার স্কিল, ম্যাচিউরিটি, সেন্সিবিলিটি। যদিও আমাদের পুরো পেস ইউনিটরা একদম তাসকিন ছাড়া বাকি দুজনই একেবারে নবিশ খেলোয়াড়, এই মাত্র কদিন আগে ওদের ডেবু হয়েছে, 3টা 4টা করে ম্যাচ খেলেছে। স্টিল দে শো দেয়ার বেস্ট অফ বেস্ট পারফরমেন্সেস এগেনস্ট টপ টিম লাইক ইন্ডিয়া ইন ইন্ডিয়া। সো এইটা খুবই ভালো দিক, মানে একেবারে চেন্নাই টেস্টে নাথিং উই হ্যাভ achieved বলা যাবে না। our bowling unit has earned a lot of respect from the Indian batters, Indian journalists, Indian cricket fraternities. Everybody praised our Bangladeshi seamers এবং IPL এর টিম পাওয়ার কথা উঠেছে হাসান মাহমুদের, ইভেন নাহিদ রানাকেও ফ্র্যাঞ্চাইজি চিন্তা করছে ফর নেক্সট IPL সিজন। So these are our achievements for sure. And back to back 5 weeks with the courtesy of Hassan Mahmood. This is an outstanding achievement from our bowling unit. আচ্ছা, এখানে যেহেতু কথাটা আসলো আইপিএল প্রসঙ্গে, যে হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে কথা উঠেছে, দলে নেওয়ার জন্য কথা বলা হচ্ছে বা আইপিএল এ নেওয়ার জন্য, মানে এই প্রসঙ্গটা আনতে চাচ্ছিলাম না, যেহেতু এসেছে, মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে তাদেরকে আইপিএল এ দেওয়া উচিত হবে কিনা? আমরা মোস্তাফিজকে দেখেছিলাম যে প্রথম দিকে তার যে কাটার ছিল, যে ধরনের ধার ছিল বোলিং এ, ধীরে 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 সেই জিনিসটা খুবই সাধারণ হয়ে গেছে, তার বোলিং এও পরিবর্তন এসেছে এবং তিনি আইপিএল এ যাওয়ার ফলে আমার কাছে মনে হয় যে তাকে সবাই একেবারে মানে মুখস্থ করে ফেলেছে, এরকম একজন বোলার হয়ে গেছেন। তো সেরকম কিছু ঘটবে কিনা, সেরকম কি হওয়ার সুযোগ আছে কিনা? না তামান্না, শোনেন, আপনি হচ্ছে যে প্রফেশনালি যদি আপনি চিন্তা করেন এবং আপনি যদি গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের কথা বলেন, ডে বাই ডে ইমপ্রুভমেন্টের কথা বলেন, তাহলে আপনি যখনই ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটির সাথে ক্লোজ কোলাবোরেশনে যাবেন ফ্রিকুয়েন্টলি, আপনি প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন, সেখান থেকে আপনি আসলে সমৃদ্ধ হবেন, ঋদ্ধ হবেন, আপনার পারফরমেন্সের ধার বাড়বে। সো ওই গ্লোবাল ফ্রাঞ্চাইজি মঞ্চে যাওয়াটা যেমন ম্যাটার অফ প্রাইড, হাউ মেনি বাংলাদেশি প্লেয়ার্স ইজ রিপ্রেজেন্টেটিং ইন আইপিএল ফ্রাঞ্চাইজিস? আপনি আফগানিস্তানের দিকে দেখেন, দে সেন্ট দেয়ার 10 to 12 আফগান প্লেয়ার্স এবং আফগানিস্তান কিন্তু সেটা সুফল পাচ্ছে, সাউথ আফ্রিকার মতো দলকে 3-0 হারিয়ে দিচ্ছে। ভাই, মাইন্ড ইট, আফগানিস্তান। হোয়াইট বল ক্রিকেটে আফগানিস্তান কি করে ইমপ্রুভমেন্ট করেছে, বিগ ব্যাশে নিয়মিত রশিদ খানরা খেলে। তো এইটা গ্লোবাল ক্রিকেটে যত বেশি ক্রিকেটার আপনার যাবে, ওই তাসকিন, ওই হাসান মাহমুদরা যখন লোকাল ক্রিকেটে আমাদের এসে বল করবে আইপিএল খেলার পর, তখন আমার লোকাল ক্রিকেটাররা একজন আইপিএল এর মতো উচ্চ মার্গের উচ্চ মঞ্চের বোলারকে ফেস করে লোকাল প্লেয়াররাও কিন্তু সমৃদ্ধ হবে, বা যে এক্সপেরিয়েন্সটা শেয়ারিং হবে ড্রেসিং রুমে, দ্যাট উইল হেল্প অ্যান্ড এনরিচ আওয়ার ক্রিকেট স্ট্যান্ডার্ড ডে বাই ডে। সো আমি ওই সংকীর্ণতার মধ্যে আটকে থাকতে চাই না, এটা ওই ইন্ডিভিজুয়ালের মুনশিয়ানা, মানে ইউ হ্যাভ টু বি এ স্টাডিয়াস ওয়ান। আপনি কিভাবে আরো ধার বাড়াবেন, আরো ধারালো করবেন। মুস্তাফিজ যদি একটা জায়গায় গিয়ে আটকে থাকে, ইট ইজ হিজ ফেইলিওর, হ্যাঁ, মানে তার মানে ডিফিসিয়েন্সি বা ঘাটতি। কিন্তু ইফ সামবডি ট্রাই টু ইমপ্রুভ হিমসেলফ ডে বাই ডে, স্পেস অ্যান্ড স্কোপ ইজ দেয়ার অলওয়েজ। আমি খেলতে দিতে চাই তাসকিন, হোয়াট এভার, বাংলাদেশি 10 জন 12 জন 15 জন পেলেও সবাইকে আমি সুযোগ দিতে চাই আইপিএল খেলার জন্য। আপনার সাথে আমিও আসলে একমত, কারণ এই প্রসঙ্গ নিয়ে বহুবার বহু রকম কথা এসেছে। মুস্তাফিজকে যখন পাঠানো হচ্ছিল, কিন্তু আমাদের সাথে শাকিব আল হাসান একজন বলা যায় যে এক্সাম্পল হিসেবে তিনি আছেনই, যে যিনি আইপিএল এ খেলেছেন, অন্যান্য লিগ গুলোতে খেলেছেন, তারপরেও তার যে পারফরমেন্স, তার যে স্থান, তিনি সেটা সবসময় ধরে রেখেছেন। তো নিজের স্থানটা আসলে নিজেকেই ধরে রাখতে হবে, নিজেকেই আসলে নিজের পারফরমেন্সটা আপগ্রেড করতে হবে। যে কোনো জায়গায় খেলা হতেই পারে, কিন্তু তার অর্থ এই না যে আমার খেলার ধরনটা এক জায়গায় আটকে যাবে। সেটা গেলে যে কেউ আসলে আপনাকে রিড করতেই পারে।
আমরা শামসুল ভাই শেষের কথায় যেতে চাই এবং শেষ অংশটাতে আসতে চাই। নারী বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে আমাদের নারী দল তারা ইউএইতে পৌঁছে গেছে এবং সেখানে 10টা দল নিয়ে এবারের এই আসরটা আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ আছে বি গ্রুপে এবং বাংলাদেশের সাথে যারা রয়েছে ভারত পাকিস্তান কেউ নেই। সবার আসলে এই একটা টেনশন থাকে যে বাংলাদেশ যেই দলেই থাকে ভারত পাকিস্তান থাকে, তবে এবারের এই বি টিমে বাংলাদেশের সাথে ভারতও নেই, পাকিস্তানও নেই। কিন্তু যারা রয়েছে স্কটল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ এবং সেই সাথে সাউথ আফ্রিকা। তো এই যে 4টা দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে, বাংলাদেশের অ্যাজ এ টিম আপনার কাছে কি মনে হয় যে ওয়ার্ল্ড কাপে মেয়েরা কিরকম পারফর্ম করতে পারে বা করবে? বিঙে নারী, আপনি হয়তো নারী ক্রিকেটটাকে ছাড়তে পারেননি না, আমরা বৈষম্য করতে চাই না। ডেফিনেটলি এই জ্যোতিরাই আমাদের জন্য ক্রিকেটে একটু থামাই যে আপনি নারী বলে যে কথাটা বললেন, এখানে অবশ্যই আমার একটু প্রোটেস্ট করতেই হবে, কারণ এই নারীরা এশিয়া কাপ জিতে এনেছে, আপনি তাদেরকে আলাদা করতে পারেন না। গ্লোবাল ক্রিকেট আলোকিত করেছে বাংলাদেশকে, ওদের জন্য সবচেয়ে বেস্ট উইসেস। কেমন করবে বিশ্বকাপের মঞ্চে কিন্তু বাংলাদেশ নারী দলটা কখনোই ভালো করতে পারে, অর্থাৎ একটা ম্যাচও জিততে পারে। এবার কিন্তু প্রাইজ মানিও বাড়িয়ে দিয়েছে, পুরুষদের সমান সমান করেছে আইসিসি। এটা একটা বাড়তি অনুপ্রেরণার হিসেবে কাজ করবে মানে নারী প্লেয়ারদের জন্য। এবং আমার বিশ্বাস, আপনি যে 4টা অপোনেন্টের কথা বললেন, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ আফ্রিকা, তো শক্তিমত্তা এবং র্যাঙ্কিং এর বিচারে আমরা ডেফিনেটলি ওয়েল অ্যাহেড দেন স্কটল্যান্ড। এই স্কটল্যান্ডকে টার্গেট করা উচিত। ফার্স্ট ম্যাচে আমরা তাদের প্রতিদ্বন্দ্বী হব 3 তারিখে। এই ম্যাচটা যদি জয়ে শুরু করা যায়, একটা মোমেন্টাম পাবে নারীরা। এই মোমেন্টাম দিয়ে পরবর্তীতে আরো একটা ম্যাচ অ্যাটলিস্ট জেতা সম্ভব এই নারী ক্রিকেট টিমের পক্ষে, আমার ধারণা। সেক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু খুব শক্তিশালী দল, ইভেন ওয়েস্ট ইন্ডিজ ফার অ্যাহেড দেন আস। সাউথ আফ্রিকাকে আর একটা টার্গেট করা যেতে পারে, বাট উই হ্যাভ টু উইন এগেইনস্ট স্কটল্যান্ড। তাহলে আমি বলবো যে আমি সন্তুষ্ট থাকবো মেয়েদের পারফরমেন্সে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামসুল ভাই, আজকের এই হুট করে করা আয়োজনে আপনি যুক্ত হয়েছেন, কারণ আগে থেকে আমরা আসলে ভাবিনি, হঠাৎ করেই মনে হলো যে এত ঘটনা তার মাঝখানে একটু যুক্ত হই এবং আপনি সেই ডাকে সাড়া দিয়েছেন। হঠাৎই একটা ফোন কলই যথেষ্ট, তাই না? হ্যাঁ, সেটাই যথেষ্ট এবং অসংখ্য ধন্যবাদ তার জন্য যে আপনি আমাদের বা আমার এই আয়োজনে আপনি যুক্ত হয়েছেন তার জন্য। আর দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আশা রাখি যে আমাদের এই আয়োজন বা আমাদের এই কথোপকথন আপনাদেরও ভালো লেগেছে। আমাদের এই ভিডিও, আমরা একটু পরে ভিডিও হয়ে যাবে আর কি, লাইভটা তো শেষ করব, সেটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আর বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে আমরা তো আসবো এবং সামনে আসলে প্রচুর খেলা রয়েছে, বাংলাদেশের খেলা রয়েছে এবং বিপিএল হওয়ার কথা চলছে। তো সেটা যদি হয়, বিপিএল হলে সেটা নিয়েও আমরা প্রসঙ্গ ক্রমে তো আসবোই। আর সেই সাথে আগামী বছরও খেলা 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 অর্থাৎ খেলায় পরিপূর্ণ একটা সময় আমরা পার করতে যাচ্ছি। তবে শেষ যে বিষয়টা আমার শামসুল ভাই, যদি আপনার কাছে মনে হয় কিনা আমি জানি না, খেলোয়াড়দের জায়গায় রাখাটা আমার কাছে মনে হয় সব থেকে শ্রেয়। সেটার বাইরে নিয়ে চিন্তা ভাবনা করা থেকে আমরা যদি বিরত থাকি, আমার কাছে মনে হয় যে সেটা সব থেকে বেশি ভালো। না, আমি তো বলবো যে স্ট্রংলি প্রত্যেকটা ফেডারেশনের বলে দেওয়া উচিত কোনো অ্যাক্টিভ খেলোয়াড় কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ হতে পারবে না। এটা একেবারে আইন করে প্রত্যেকটা ফেডারেশন তার প্লেয়ারদের বলে দিক, আফটার রিটায়ারমেন্ট হোয়াট এভার ইউ ক্যান ডু। সো ওই জায়গায় একটা মানে হয় না যে 2 নৌকায় পা দিলে কোনো নৌকা ভালো মতো চলে না। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আসলে আসা দরকার এই বিষয়টা। এই যে অন্তত সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতি থেকে মাশরাফি আমাদের কতটা পছন্দের একটা মানুষ, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ হিউম্যান বিং, কিন্তু শুধুমাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে তিনি 2 দলের হয়ে হবে ভাই। এবং সাকিব আল হাসানও আসলে সেই একই কারণেই আসলে বিতর্কে জড়িয়েছেন। হ্যাঁ, আমরা চাইবো এর থেকে শিক্ষা নিয়ে অ্যাক্টিভ কোনো প্লেয়ার যেন কোনো রাজনীতিতে জড়াতে না পারে, নিয়ম করে দেখো। হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে তার ব্যক্তি পছন্দ আছে, সেটা তার স্বাধীনতা। আর শেষ বেলায় মিজানুর রহমান মিজান আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে, আমাদের দর্শক, এবং সেই সাথে
মাহবুবা আক্তার বাবলি, আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করবো আমাদের এই আয়োজনটা শেয়ার করার জন্য, আপনি যে যত বেশি শেয়ার করতে পারেন আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এবং আগামী আয়োজনে আবারও নিশ্চয়ই আমরা ফিরবো আরো অন্যান্য কথা নিয়ে, খেলার কথা তো অবশ্যই। আর সেই আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শামসুল ভাই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে আবারও। নিশ্চয়ই কথা হবে আগামীতে। এবং দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সাথেই থাকবেন তামান্না দ্য কমেন্টেটর এই পেজে। আর খেলার সাথে অবশ্যই থাকবেন। বাংলাদেশকে সবসময় প্রার্থনায় রাখবেন। আমরা তো বাংলাদেশের মানুষ, যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, সেটা দেশকে যেমন ভালোবাসি, একই সাথে খেলার সাথে যারা যুক্ত রয়েছেন, বাংলাদেশের খেলার বিভিন্ন অঙ্গনে যারা রয়েছেন তাদেরকেও ভালোবাসি। আমরা সবসময় চাই প্রতিটি অঙ্গনে বাংলাদেশের জয় জয়কার, বাংলাদেশের সুনাম যেন বৃদ্ধি পায়। আমরা সেই কাজগুলো করব। দুর্নাম করার মানুষ কিন্তু আসলে অনেক আছে, হ্যাঁ। তো সেই দুর্নামে যেন আমরা নিজেরা যেন যুক্ত না হই, অর্থাৎ নিজের দেশের দুর্নামটা যেন আমরা নিজেরা না করি, অন্যরা করে করুক। আমরা ভালো দিকগুলো প্রকাশ করতে চাই, ভালো দিকগুলো উন্মোচন করতে চাই। সবার জন্য শুভকামনা। সাথে থাকার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভ বিদায়।